আনঅবজার্ভদের যেটা আমাদের মামলা ছিল সেটা রিট পিটিশন করেছিলাম আমরা। আমরা বলেছিলাম সিঙ্গেল বেঞ্চকে যে আনঅবজার্ভদেরকে কনসিডার করে রিমেনিং ভ্যাকেন্সিতে প্যানেলটা পাবলিশ করতে হবে। তার ভিত্তিতে বোর্ড প্রথম শুনানিতে বলেছিল আমি ইনস্ট্রাকশন নিয়ে জানাবো। পরবর্তী শুনানিতে এসে বোর্ডের তরফ থেকে এমন কিছু সাবমিশন করা হয় যে সাবমিশনের ভিত্তিতে একটা ওখানে ডিসপিউট তৈরি হয় যে বোর্ড কন্ট্রারি টু রেকর্ড বলছে বলে আমাদের মনে হয়েছিল, যে বোর্ড যেটা রেকর্ড, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার, তার বাইরে গিয়ে কিছু একটা বলছে। তো যে কারণে আমরা তাতে যখন অবজেকশনটা দিই, তখন সিঙ্গেল বেঞ্চ তাতে এফিডেভিটের নির্দেশ দেয় হলফনামা ফাইলের। হলফনামা 3 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল বোর্ড হলফনামা দেয়নি। পরবর্তীতে বোর্ড সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করে এবং 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য রিক্লাসিফিকেশন চাই ভ্যাকেন্সির। এই রিক্লাসিফিকেশনের কথা যখন, এই অ্যাপ্লিকেশনের কথা আমরা জানতে পারি, আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার মামলাটা তুলি, আপিল করি এবং বলি আমরা এটাই যে আমাদেরকে এফিডেভিট না দিয়ে, আমাদের অবস্থান সম্পর্কে বোর্ড কোনো ধারণা না দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্ট গিয়ে শুধু 20-22-এর জন্য রিক্লাসিফিকেশন চাওয়ার অর্থ হচ্ছে বোর্ড এই আমাদের মামলাটাকে বাইপাস করে ওখান থেকে একখানা কিছু করিয়ে এক শ্রেণীকেই শুধু চাকরি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটাকে শেষ করতে চাই, যেটা আমাদের মনে হয়েছে। এবং আমরা ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যানেক্স করে আমরা ডিভিশন বেঞ্চে সেটা বলেছিলাম। এখানে মাথায় রাখতে হবে যে আমরা, আমাদের প্রেয়ারে স্পেসিফিক্যালি বলা আছে, রিট পিটিশনের প্রেয়ারে, যে আমরা চাইছি পড়ে থাকা ভ্যাকেন্সিতে মেরিটের ভিত্তিতে যেই হোক, 20-22 হোক, এনআইএস হোক, সবাইকে কনসিডার করে, আনঅবজার্ভ তো বটে, কারণ একটা আনঅবজার্ভদেরই মামলা, সবাইকে কনসিডার করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক মেরিটের ভিত্তিতে। আমরা ডিভিশন বেঞ্চেও সেটাই বলেছি। ডিভিশন বেঞ্চ বলেছে, গতদিনকে শুনানিতে বলেছিলেন যে ওরা যদি, মানে যেহেতু তো গতদিনকে শুনানিতে বোর্ডের তরফে আইনজীবীরা বলেছিলেন যে না, আমরা মেরিটের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবো না, মেরিটের ভিত্তিতেই হবে যা হওয়ার। ডিভিশন বেঞ্চ তখন বলেছো তুমি এটা হলফনামা দিয়ে বলো আমাকে, যে মেরিটে কম্প্রোমাইজ করবো না, এই মামলাকারীদের থেকে কম পাওয়া ক্যান্ডিডেট যদি 20-22 থাকে তাকে তুমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ, এদেরকে দিচ্ছ না, এরকমটা হবে না। তো সেইটা আজকে ওরা একটা হলফনামা নিয়ে এসেছিল, সেই হলফনামাতে ওরা বলেছে মেরিট কম্প্রোমাইজ করবো না অ্যাকচুয়ালি, এবং পড়ে থাকা ভ্যাকেন্সিতে ওরা নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালিড ক্যান্ডিডেটকে কনসিডার করবে। এইটাই কোর্ট করলো। আমাদের প্রেয়ারও এটাই ছিল যে প্যানেল পাবলিক, তবে হ্যাঁ, প্যানেল পাবলিকেশনের ক্ষেত্রে অনেক দেরি ওরা করছে, কারণ এপ্রিল মাসের অর্ডার ছিল সুপ্রিম কোর্টের। তার পাশাপাশি সুপ্রিম কোর্ট আবার 12/9/2025 একটা অর্ডার দিয়ে বলেছে যে 6 সপ্তাহের মধ্যে প্রসেসটা শেষ করতে, তাও হয়নি। তো এবার ব্যাপার হচ্ছে যে এখানটাতে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা যেটা দেখিয়ে বোর্ড আসলে রিক্লাসিফিকেশানে গেছিলো এবং বলেছিল যে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে আমার সমস্যা হচ্ছে, ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ম্যাচ করছে না, সেই অর্ডারে কিন্তু যারা 20-22 ডিএলএড ক্যান্ডিডেট তাদের পার্টিসিপেশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছিল, এবং সেই সিলমোহর যে আসবে সেটা সুপ্রিম কোর্টের তার আগের ইন্টারিম অর্ডার থেকেই পরিষ্কার, যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এদেরকে ইন্টারভিউ পার্টিসিপেট করতে দাও। তার মানে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট আলটিমেটলি সেই লাইনেই হাঁটছিল যে এদের ক্যান্ডিডেটস ভ্যালিড, এবং সেই ক্যান্ডিডেটস যে ভ্যালিড সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে শুধু এদেরকেই দাও এই কথাটা সুপ্রিম কোর্ট বলেনি। এটাই আমাদের লড়াই বিষয়বস্তু, যে যদি সুপ্রিম কোর্ট না বলে থাকে, বোর্ড কি নিজে থেকে সেটা বলতে পারে? তো এই মামলাতে যেটা আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, পড়ে থাকা ভ্যাকেন্সিতে মেরিটের ভিত্তিতে নিয়োগ হবে, সেটা আজকে ডিভিশন বেঞ্চের অর্ডারে নথিভুক্ত হয়ে গেল। এইটাই আমাদের চাহিদা ছিল। এবার আমরা তাও যে বোর্ডকে খুব চোখ বন্ধ করে ভরসা করে এরকম নয়, বোর্ড যতদিন সেটা না করছে, যেটা লিখে আজকে বলেছে হলফনামা দিয়ে, ততদিন আমরা আমাদের সতর্কতায় থাকবেই, বজায় আমাদেরকে সতর্ক থাকতেই হবে।